আসসালামু আলাইকুম। আমি সায়াদুল আনাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি আপনাদের সামনে আজকে মেথডস অফ ডেটা কালেকশন এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি। সো মেথড অফ ডেটা কালেকশন এই চ্যাপ্টারের ভিতরে আমরা যে ইস্যুগুলা বা যে কন্টেন্টগুলো সলভ করার চেষ্টা করব সেগুলো হচ্ছে প্রথমে ডিফারেন্ট সোর্সেস অফ ডেটা। আমরা অলসো চেষ্টা করব যে মেথড অফ ডেটা কালেকশন ইন কেস অফ প্রাইমারি ডেটা। আমরা ডিসকাস করব যে অবজারভেশন মেথড কি এবং অবজারভেশন মেথডে ডেটা কালেকশনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমরা অলসো ডিসকাস করব এই চ্যাপ্টারে। যে আপনার ইন্টারভিউ মেথডে ডেটা কালেকশনটা কি এবং ইন্টারভিউ মেথডের ক্ষেত্রেও সুবিধা ও অসুবিধা ডিসকাস করব। আমরা অলসো ডিসকাস করব আপনার কোশ্চেনিয়ার মেথডে কীভাবে ডেটা কালেক্ট করতে হয়, কোশ্চেনিয়ার মেথডে ডেটা কালেকশনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আমরা আরও ডিসকাস করব বেসিক্যালি এই চ্যাপ্টারে যে সেকেন্ডারি ডেটা সোর্স কী কী আছে আমাদের কাছে এবং সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে আমাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী হওয়া উচিত। সো আমরা প্রথমে আসি যে বেসিক্যালি ডেটা কালেকশনের দুইটা সোর্স আছে। সো একটা হচ্ছে প্রাইমারি সোর্স আর একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। এছাড়াও আরেকটা সোর্স আছে, সেই সোর্সটা হচ্ছে ইন্টারনাল সোর্স। ইন্টারনাল সোর্সটা বেসিক্যালি রেস্ট্রিক্টেড। এই ইন্টারনাল ডেটাগুলো পেতে হলে বেসিক্যালি প্রপার অথরিটির পারমিশন প্রয়োজন হয়, যে কারণে আমাদের রিসার্চারদের হাতে এই ডেটাটা কালেক্ট করার মানে কালেক্ট করার অ্যাক্সেস সহজে থাকে না। এই জন্য এটা নিয়ে বেসিক্যালি আমরা এখানে ডিসকাস করব না। সো যদি আমরা সেটাকে বাদ দেই তাহলে ডেটা কালেকশনের সোর্স হিসাবে আমরা দুইটা সোর্স পেয়ে থাকি। একটা হচ্ছে প্রাইমারি ডেটা আর একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। সো প্রথমে আমি ডিসকাস করতে চাচ্ছি বেসিক্যালি সেকেন্ডারি ডেটা নিয়ে। সো সেকেন্ডারি ডেটা এটাকে আমরা অনেক সময় বলে থাকি সেকেন্ড হ্যান্ড ডেটা। দ্যাট মিনস দ্য ডেটা অলরেডি কালেক্টেড, অলরেডি আপনার ইউজড, অলরেডি পাবলিশড। সো এই ধরনের ডেটাটাকে আমরা বেসিক্যালি বলে থাকি সেকেন্ডারি ডেটা। দ্যাট মিন্স সেকেন্ডারি ডেটা তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। এটা সামন অলরেডি কালেক্টেড, কেউ ব্যবহার কালেক্ট করে রাখছে, অলরেডি ইউজড, কোনো না কোনো জায়গায় এই সেকেন্ডারি ডেটা ব্যবহার করা হয়েছে, এবং এটা হচ্ছে পাবলিশড। সো পাবলিশড মানে হচ্ছে যেটা হচ্ছে অ্যাভেলেবল, যে কারোর জন্য আপনি যে কোনো সময় চাইলেই এই ডেটা কালেক্ট করতে পারবেন। সো সেকেন্ডারি ডেটা খুব ইজিলি এবং ইকোনমিক্যালি কালেক্ট করা যায়। বাট সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলে থাকি যে মোস্ট অফ দ্য টাইম এই সেকেন্ডারি ডেটাগুলো ম্যানুপুলেটেড থাকে। কেন ম্যানুপুলেটেড থাকে? কারণ কেউ একজন অলরেডি এটা কালেক্ট করছে এবং ব্যবহার করছে। সো যিনি কালেক্ট করছেন তিনি কোন সোর্স থেকে কি পদ্ধতিতে কালেক্ট করছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। সো আবার কালেক্ট করার পরে তিনি তার নিজের প্রয়োজনে সেই ডেটা কোনো না কোনোভাবে ম্যানুপুলেট করছে কি না সেটা নিয়েও কিন্তু আমরা কনফিউজড। দ্যাটস ওয়াই আমরা মোস্ট অফ দ্য টাইম সেকেন্ডারি ডেটা ব্যবহার করা থেকে বিরত থাকব। সো সেই ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে প্রাইমারি ডেটা নিয়ে কাজ করার। সো প্রাইমারি ডেটা বলতে আমরা কি বুঝবো? প্রাইমারি ডেটা যে ডেটাটা আপনার ইউনিভার্সে বা আপনার এনভায়রনমেন্টে সচরাচর অ্যাভেলেবল না, যে ডেটাটা অলরেডি কালেক্টেড অবস্থায় নেই, সেই ডেটাটা যদি আপনি আপনার প্রয়োজনে আপনার মতো করে ফিল্ড থেকে কালেক্ট করেন তাহলে সেটাকে আমরা বলি প্রাইমারি ডেটা। প্রাইমারি ডেটা হচ্ছে ফ্রেশ ডেটা। সো এই ডেটা যেহেতু আপনি কালেক্ট করছেন, সো আপনার এই ডেটা সম্পর্কে একটা বেটার আইডিয়া আছে যে আপনার ডেটাটা হাউ মাচ পারফেক্ট। সো আমরা মোস্ট অফ দ্য টাইম যখন আপনি রিসার্চ ডিল করতে যাবেন সেক্ষেত্রে সেকেন্ডারি ডেটা থেকে প্রাইমারি ডেটাটার দিকে বেশি ফোকাস করি। বিকজ প্রাইমারি ডেটা রিসার্চার নিজে কালেক্ট করে নিজে ইউজ করতেছে। সো এই ডেটাটা ম্যানুপুলেট মানে এই ডেটাটা করাপ্টেড আর ম্যানুপুলেট হওয়ার চান্স খুব কম থাকে। সো আমরা বেসিক্যালি এই প্রাইমারি এবং সেকেন্ডারি ডেটা কোন কোন সোর্স থেকে বা কোন কোন পদ্ধতিতে কিভাবে কালেক্ট করতে হয় এই চ্যাপ্টারে সেই বিষয়গুলোই বেসিক্যালি ডিসকাস করা হবে।
সো প্রথমে আমরা প্রাইমারি ডেটা নিয়ে ডিসকাস করব, যে প্রাইমারি ডেটা কালেকশনের কী কী ধরনের পদ্ধতি আছে। সো আমরা সবগুলো পদ্ধতি সম্পর্কে আমাদের ডিসকাস করা সম্ভব না, আমরা তিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট মেথড নিয়ে ডিসকাস করব, এবং তারপরে আমরা সেকেন্ডারি ডেটা সোর্স এবং ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ডিসকাস করব। সো প্রথমে আমরা আসি প্রাইমারি ডেটা কালেকশনের জন্য অনেকগুলো পদ্ধতি আছে, সিভারাল মেথডস। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট মেথডস হচ্ছে তিনটা, সেগুলো হচ্ছে অবজারভেশন মেথড, ইন্টারভিউ মেথড এবং থ্রু কোশ্চেনিয়ার মেথড। এছাড়াও আরও অনেক মেথড আছে, যেমন থ্রু শিডিউল, আদার্স আরও মেথড আছে, যেমন ওয়ারেন্টি কার্ড মেথড, ডিস্ট্রিবিউটর অডিট মেথড, আপনার পেন্ট্রি অডিট মেথড, কনজিউমার প্যানেল মেথড, ইউজিং মেকানিক্যাল ডিভাইস, থ্রু প্রজেক্ট টেকনিক্স, ডেপথ ইন্টারভিউ, কন্টেন্ট অ্যানালাইসিস। যে কোনো পদ্ধতি ব্যবহার করে আমরা প্রাইমারি ডেটা কালেক্ট করতে পারি। এইগুলো ছাড়াও আরও অনেক পদ্ধতি আছে। সো আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারে তিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট মেথড, যেগুলো র্যান্ডমলি বা যেগুলো সচরাচর ব্যবহার করা হয়, সেই মেথডগুলো নিয়ে ডিসকাস করব। তার ভিতরে প্রথম যে মেথডটা সেটা হচ্ছে অবজারভেশন মেথড। অবজারভেশন মেথড বেসিক্যালি কি? অবজারভেশন মেথড হচ্ছে যে ইন দিস মেথড উই নেভার আস্ক এনি কোশ্চেন টু দ্য রেসপন্ডেন্ট। সো উইথাউট আস্কিং এনি কোশ্চেন when we collect information, this is basically called observation method. সো এই ক্ষেত্রে আমাদেরকে একটু রেসপন্ডেন্ট এই টার্মটার সাথে পরিচিত হতে হবে। রেসপন্ডেন্ট মানে হচ্ছে যে তথ্য যে প্রদান করবে। দ্যাট মিন্স আমরা যদি স্যাম্পলিং চ্যাপ্টার পড়ে থাকি, তাহলে স্যাম্পলিং চ্যাপ্টারে আমরা যে স্পেসিফিক স্যাম্পলগুলো চুজ করছি, এই স্যাম্পলগুলো থেকে যখন ডেটা কালেক্ট করব, তাহলে এই স্যাম্পলগুলোকে এই ক্ষেত্রে বলবো রেসপন্ডেন্ট। সো রেসপন্ডেন্ট হচ্ছে তথ্য প্রদান করবে। এক্ষেত্রে আমাদেরকে আরও একটা ক্যারেক্টারিস্টিক্স জেনে রাখা উচিত রেসপন্ডেন্টের, কারণ রেসপন্ডেন্ট যে আপনাকে তথ্য দিচ্ছে, এই তথ্য দেওয়ার ক্ষেত্রে রেসপন্ডেন্ট কোনোভাবে কোনো বেনিফিটেড হবে না। দ্যাট মিন্স এই তথ্য প্রদান করাটা রেসপন্ডেন্টের জন্য একটা ভলেন্টারি সার্ভিস। সো এই ক্ষেত্রে আপনাকে অ্যাজ এ রিসার্চার মাথায় রাখতে হবে, কনসিডারেশনে আনতে হবে যে একজন রেসপন্ডেন্ট সে যেহেতু বেনিফিট পাচ্ছে না, সো কেন সে তার পার্সোনাল ইনফরমেশনগুলো আপনাকে শেয়ার করবে। সো এটা কিন্তু আমাদের অ্যাজ এ রিসার্চার একটা চ্যালেঞ্জের জায়গা, যে একজন রেসপন্ডেন্ট উইথাউট বেনিফিট, তার কাছ থেকে আমরা কিভাবে তথ্যগুলো নিয়ে আসবো। আবার এই ক্ষেত্রে যদি আপনি রেসপন্ডেন্টকে বেনিফিটেড করতে চান, তাহলে কিন্তু তার ইনফরমেশনগুলো বায়াসড হয়ে যাবে, সে আপনাকে স্যাটিসফাই করার জন্য মোস্ট অফ দ্য ইনফরমেশন ম্যানুপুলেট করে ফেলবে। দ্যাটস ওয়াই রেসপন্ডেন্টকে কোনোভাবে বেনিফিটেড করা যাবে না, তারপরে তার কাছ থেকে ডেটা কালেক্ট করা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ। সো এই বিষয়টা মাথায় নিয়েই কিন্তু আমাদের রেসপন্ডেন্টের কাছে ডেটা কালেক্ট করতে হবে। সো আমরা প্রথম যে মেথডের কথা ডিসকাস করতেছিলাম সেটা হচ্ছে অবজারভেশন মেথড। অবজারভেশন মেথড বেসিক্যালি যে এই পদ্ধতিটা হচ্ছে যে আমরা রেসপন্ডেন্টকে কোনো প্রকার প্রশ্ন করতে পারবো না, উইথাউট আস্কিং এনি কোশ্চেন রেসপন্ডেন্টের কাছ থেকে আমরা তথ্য কালেক্ট করব। সো এই পদ্ধতিতে আমরা কখন কেন ডেটা কালেক্ট করব? সো রেসপন্ডেন্টের হচ্ছে এই ক্ষেত্রে একজন হিউম্যান বিং, একজন মানুষ। সো মানুষের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে, যেমন একজন হিউম্যান বিং কখনোই সে নিজের থেকে তার নিজের নেগেটিভ ইনফরমেশনগুলো কখনোই প্রোভাইড করবে না বা করতে চাবেও না। সো যেহেতু সে রেসপন্ডেন্ট ভলেন্টারি সার্ভিস দিচ্ছে, সো এই ক্ষেত্রে আপনি তাকে ফোর্সও করতে পারবেন না। সো অ্যাজ এ রিসার্চার তাহলে কিভাবে আপনি রেসপন্ডেন্টের কাছ থেকে তথ্য কালেক্ট করবেন? সো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে অবজারভেশন মেথডে যেতে হবে, তার মানে তার সাথে আপনাকে থাকতে হবে, চলতে হবে ডিফারেন্ট আইডেন্টিটি নিয়ে। তারপরে তার কাছ থেকে আপনি যখন সে ওই ইনফরমেশনগুলো পাবলিশড করবে, বলবে, তখন সেখান থেকে আপনাকে পিক করতে হবে। এটা হচ্ছে অবজারভেশন মেথড। আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো মোস্ট অফ দ্য টাইম এই অবজারভেশন মেথডে ডেটা কালেক্ট করে থাকে। তাহলে অবজারভেশন মেথডের কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। আমি সবসময় একটা কথা ব্যবহার করি, সেটা হচ্ছে যে যখনই আপনি একটা পার্টিকুলার কাজের জন্য একাধিক মেথড অ্যাভেলেবল পাবেন,
তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এইখানে কোনো মেথডই পারফেক্ট না, যেহেতু অনেকগুলো অপশন আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে বিচার বিবেচনায় আনতে হবে প্রত্যেকটা মেথডের সুবিধা এবং অসুবিধা। এই সুবিধা এবং অসুবিধা বিবেচনার মাধ্যমেই আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোন অপশনটা চুজ করবেন। তাহলে আমি এখানে ডেটা কালেকশনের জন্য 3টা মেথড নিয়ে ডিসকাস করতেছি। একটা হচ্ছে অবজারভেশন মেথড, একটা হচ্ছে ইন্টারভিউ মেথড, একটা কোশ্চেনিয়ার মেথড। যেহেতু অনেকগুলো মেথড, কোনো মেথডই 100% পারফেক্ট না, সেই ক্ষেত্রে প্রত্যেকটা মেথডেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কনসিডারেশনের মাধ্যমেই আপনাকে ডিসাইড করতে হবে আপনি আপনার পার্টিকুলার রিসার্চ অর স্টাডির জন্য কোন মেথডটা অ্যাপ্লাই করবেন। সো আমরা যেটা বললাম যে যেহেতু অবজারভেশন মেথড, এটারও কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সো আমরা এই অসুবিধাগুলো ডিসকাস করব। এই সুবিধা অসুবিধা থেকে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি আপনার পার্টিকুলার রিসার্চের জন্য অবজারভেশন মেথড নাকি আদার্স কোনো মেথড অ্যাপ্লাই করবেন। তাহলে অবজারভেশন মেথডের যে সুবিধাগুলো, ফার্স্ট সুবিধা হচ্ছে সাবজেক্টিভ বায়াসড ইজ 100% এলিমিনেটেড। যদি অবজারভেশন ইজ ডান অ্যাকুরেটলি, আপনি যদি অবজারভেশন মেথডটা অ্যাকুরেটলি প্র্যাকটিস করেন তাহলে এটা সাবজেক্টিভ বায়াস টোটালি এলিমিনেটেড হয়ে যাবে। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম, হোয়াট ইজ সাবজেক্টিভ বায়াসড। আগে আমরা আসি বায়াসড সম্পর্কে আমরা বুঝি কিনা। বায়াসড মানে হচ্ছে প্রভাবিত হওয়া, কোনো কিছু দ্বারা প্রভাবিত হওয়া। সাবজেক্টিভ বায়াসড হচ্ছে যে আমরা যে বিষয় নিয়ে রিসার্চ করতেছি ওই রেসপন্ডেন্ট ওই পার্টিকুলার বিষয়ে বায়াসড। যেমন ধরেন আপনি কারেন্ট গভর্নমেন্ট নিয়ে রিসার্চ করতেছেন যে কারেন্ট গভর্নমেন্ট দেশের ক্ষেত্রে যে ডিসিশনগুলো নিচ্ছে সেই ডিসিশনগুলো পারফেক্ট কিনা। এখন আপনি যে রেসপন্ডেন্টের কাছে যাচ্ছেন, যদি সেই রেসপন্ডেন্ট সরকারপন্থী লোক হয়ে থাকে তাহলে সে অবশ্যই এই পার্টিকুলার ইস্যুতে সে বায়াসড থাকবে। দিস ইজ কল্ড সাবজেক্টিভ বায়াসড। বাট আপনি যদি অবজারভেশন মেথডে ডেটা কালেক্ট করেন তাহলে আপনি যে ডেটা কালেক্ট করবেন সেই ডেটায় এই সাবজেক্টিভ বায়াসটা ইলিমিনেটেড হবে, বিকজ রেসপন্ডেন্ট সে জানবেও না যে তার কাছ থেকে আপনি কী ধরনের ইনফরমেশন কালেক্ট করছেন। দ্যাটস ওয়াই সে আপনাকে যেটা বায়াসড ইনফরমেশন প্রোভাইড করবে সেই চান্সটা তার থাকবে না। সেকেন্ড অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে দ্য ইনফরমেশন অবটেইনড আন্ডার দিস মেথড relates to what currently happened. It is not complicated by either the past behavior or future intention or attitude. সো যখন আপনি অবজারভেশন মেথডে ডেটা কালেক্ট করবেন তখন মোস্ট অফ দ্য টাইম আমরা কারেন্ট ইনফরমেশনগুলো পিক করি, এবং এই ক্ষেত্রে আপনাকে ফিউচার এবং অতীত কোনোভাবেই এফেক্ট করবে না। এখন ধরেন আমরা যখন স্টুডেন্টের সাথে ডিল করি, যখন তাকে আমরা আস্ক করি যে তোমার এই সেমিস্টারের রেজাল্ট কেন খারাপ হলো, তখন স্টুডেন্টরা আমাদেরকে প্রভাবিত করতে চায়, ইনফ্লুয়েসড করতে চায় যে স্যার আমার লাস্ট 4-5টা সেমিস্টারের রেজাল্ট ভালো ছিল, অ্যাক্সিডেন্টলি এই সেমিস্টারে আমার রেজাল্টটা এই পার্টিকুলার কারণে খারাপ হয়ে গেছে এবং ইনশাল্লাহ ফিউচারে আর হবে না। তার মানে হচ্ছে কি, সে অতীতে তার হিস্ট্রি দ্বারা আমাকে বোঝাইতে চাচ্ছে যে এটা তার রেগুলার পারফরমেন্স না এবং সে ফিউচারে আবার কামব্যাক করবে। এই যে তার এই দুইটা ইনফরমেশন তার সম্পর্কে কিন্তু আমার ডিসিশনটা চেঞ্জ করতে সাহায্য করবে। বাট আমি যদি অবজারভেশন মেথডে ডেটা কালেক্ট করি সেই ক্ষেত্রে ওই পার্টিকুলার রেসপন্ডেন্টের অতীত, পাস্ট এবং ফিউচার কখনোই আমাকে বা রিসার্চারকে কোনোভাবেই প্রভাবিত করবে না। দিস ইজ দ্য সেকেন্ড অ্যাডভান্টেজ। থার্ড অ্যাডভান্টেজ, দ্য মেথড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ রেসপন্ডেন্টস উইলিংনেস টু রেসপন্ড। সো এটা হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট একটা অ্যাডভান্টেজ। কারণ হচ্ছে যখন আমরা ডেটা কালেকশন করতে যাই তখন যখন আমরা একজন রেসপন্ডেন্টকে রিকোয়েস্ট করি টু প্রোভাইড হিজ অর হার ইনফরমেশন, দেন মোস্ট অফ দ্য টাইম রেসপন্ডেন্টরা অপারগতা প্রকাশ করে, তারা ইনফরমেশন দিতে চায় না। এই ইনফরমেশন দিতে না চাওয়ার পেছনে অনেক কারণ থাকে। সামটাইমস তারা ভয় পায়, কিছু কিছু সময় তাদের ইনফরমেশন দিতে তারা ইতস্তত ফিল করে, ইরিটেট ফিল করে। সো ডিফারেন্ট রিজন থাকে।
সো কিন্তু অবজারভেশন মেথডে যখন আপনি ডেটা কালেক্ট করবেন, তখন এই অবজারভেশন মেথডে আসলে ডেটা কালেকশনটা এই রেসপন্ডেন্টের উইলিংনেসের সাথে কোনোভাবেই রিলেটেড না। দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে রেসপন্ডেন্ট উইলিংলি ইনফরমেশন দিতে চাক বা না চাক, রিসার্চার তার তথ্য কালেক্ট করে নিয়ে আসবে। সো এই তিনটা হচ্ছে বেসিক অ্যাডভান্টেজ অবজারভেশন মেথডের। বাট অবজারভেশন মেথডের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। তার ভিতরে ফার্স্ট যে ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ইট ইজ অ্যান এক্সপেন্সিভ মেথড। নট অনলি এক্সপেন্সিভ, এটা টাইম কনজিউমিংও। কারণ আপনাকে একটা বড় টাইম রেসপন্ডেন্টের সাথে হোল্ড করতে হবে, রেসপন্ডেন্টের সাথে অবস্থান করতে হবে। সো রেসপন্ডেন্ট কখন ইনফরমেশন সে নিজের উইলিংলি শেয়ার করবে কোনো একটা পার্টিকুলার প্লেসে বা ইস্যুতে, তখন আপনার সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। রেসপন্ডেন্ট স্বীকার না করা পর্যন্ত বা নিজের সদিচ্ছায় প্রকাশ করা না পর্যন্ত আপনি ওই ইনফরমেশনটা কালেক্ট করতে পারবেন না। সো এই কারণে আপনাকে একটা লং পিরিয়ড আপনার ওই রেসপন্ডেন্টের সাথে হোল্ড করতে হবে। সো এই যে রেসপন্ডেন্টের সাথে হোল্ড করা থাকা, এটার জন্য আপনাকে একটা হিউজ বাজেট প্রয়োজন। প্যারালালি আপনাকে কিন্তু একটা সময়ও প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত না রেসপন্ডেন্ট আপনার এক্সপেক্টেড ইনফরমেশন শেয়ার না করতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে তার সাথে সময় দিতে হবে। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই দিস মেথড ইজ ভেরি লিমিটেড। সো আপনি একটা লং টাইম তার সাথে হোল্ড করবেন, বাট খুবই অল্প ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, এবং ইনফরমেশনগুলোর ডেপথ ইনফরমেশনও কিন্তু আপনি এই পদ্ধতিতে কালেক্ট করতে পারবেন না। সামটাইম আনফরসিন ফ্যাক্টর মে বি হ্যাপেন্ড উইথ অবজারভেশনাল টাস্ক। আপনি যখন অবজারভেশনাল মেথডে ডেটা কালেক্ট করতে যাবেন, মোস্ট অফ দ্য টাইম আপনাকে কিন্তু আপনার আইডেন্টিটি হাইড করে তথ্য কালেক্ট করতে হবে। তো যেহেতু আপনি আইডেন্টিটি হাইড করে নতুন একটা আইডেন্টিটি ক্যারি করবেন, তখন ওই নতুন আইডেন্টিটি রিলেটেড ডিফারেন্ট টাইপস অফ আনফরসিন অকারেন্স, অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। এটাও অ্যানাদার একটা ডিসঅ্যাডভান্টেজ। সো এরপরে আমরা আসবো ইন্টারভিউ মেথড। সো ইন্টারভিউ মেথড বলতে আমরা কি বুঝবো? ইন্টারভিউ মেথড বেসিক্যালি হচ্ছে ওরাল ভার্বাল কনভারসেশন উইথ দ্য রেসপন্ডেন্ট। সো যখন একজন রিসার্চার মৌখিক কথোপকথনের মাধ্যমে রেসপন্ডেন্টের কাছ থেকে তথ্য কালেক্ট করে, তখন বেসিক্যালি আমরা তাকে ইন্টারভিউ মেথড বলি। সো ইন্টারভিউ মেথডটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। পার্সোনাল ইন্টারভিউ মানে হচ্ছে when ফেস টু ফেস ওরাল ভার্বাল কনভারসেশন উইল হ্যাপেন। যখন আপনি রেসপন্ডেন্টের সাথে ফিজিক্যালি সামনাসামনি কথোপকথনের মাধ্যমে তথ্য কালেক্ট করবেন, তখন সেটাকে আমরা বলি পার্সোনাল ইন্টারভিউ। আরেকটা ইন্টারভিউ হচ্ছে টেলিফোন ইন্টারভিউ। সো এটাকে এখন আমরা টেলিফোন ইন্টারভিউ বলবো না, এটাকে আমরা হচ্ছে, আগে শুধুমাত্র টেলিফোনই একমাত্র ওয়ে ছিল ফর ডিস্টেন্স কমিউনিকেশন, বাট এখন দেয়ার আর সেভারাল টাইপস অফ অ্যাপস আমাদের কাছে আছে, যার মাধ্যমে আমরা যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ করতে পারি। সো আমরা টেলিফোন ইন্টারভিউ বলবো, বাট ডেফিনেশনের ক্ষেত্রে মাথায় রাখবো যে নট অনলি টেলিফোন, উই ক্যান ইউজ এনি মেথড ফর ডিস্টেন্স কমিউনিকেশন, তাহলে সেটাকে বলবো আমরা টেলিফোন ইন্টারভিউ। তাহলে আমরা প্রথমে পার্সোনাল ইন্টারভিউতে আসি। পার্সোনাল ইন্টারভিউ মিন্স যে আপনার ফিজিক্যালি কমিউনিকেট করতে হবে। আপনার প্রত্যেকটা রেসপন্ডেন্ট যে যে প্রান্তে আছে, অ্যাজ এ রিসার্চার আপনাকে তার কাছে ওই লোকেশনে যেয়ে তার কাছ থেকে ফিজিক্যালি ওরাল ভার্বাল কনভারসেশনের মাধ্যমে তথ্য কালেক্ট করে আনাটাকে আমরা বলতেছি পার্সোনাল ইন্টারভিউ। সো পার্সোনাল ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সো প্রথমে আমরা সুবিধাগুলোর দিকে ফোকাস করি। সো পার্সোনাল ইন্টারভিউর ক্ষেত্রে সুবিধাগুলো হচ্ছে কি, মোর ইনফরমেশন অ্যান্ড ট্রু ইন গ্রেটার ডেপথ ক্যান বি অবটেন্ড। সো যখন আপনি পার্সোনাল ইন্টারভিউতে তথ্য কালেক্ট করতে যাবেন, তখন আপনি রেসপন্ডেন্টের কাছ থেকে একটা শর্ট টাইমে অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন,
এবং ইনফরমেশনের ডেপথ, একটা তথ্য কেন এইটা হলো সেটা সম্পর্কেও তার কাছ থেকে আপনি কালেক্ট করতে পারবেন, বিকজ আপনি তার সামনাসামনি তাকে কোশ্চেন আস্ক করার মাধ্যমে রেসপন্সগুলো পাচ্ছেন। However, by this own skill, interviewer by his own skill can overcome the resistance. সো যদি অনেক সময় রেসপন্ডেন্ট তথ্য দিতে অপারগতা প্রকাশ করে, সেই ক্ষেত্রে রিসার্চার তার পার্সোনাল স্কিল, তার পার্সোনাল কোয়ালিটি ইউজ করার মাধ্যমে সে ওই রেসপন্ডেন্টের কাছ থেকে তথ্য কালেক্ট করে নিয়ে আসতে পারে। যেমন ধরেন, যেটাকে আমরা বলি রিমান্ড। আমাদের পুলিশে একটা কথা আছে বা ডিফেন্সে একটা কথা আছে, রিমান্ড। মানুষ যখন সচরাচর তথ্য প্রদান করতে চায় না, তার অপরাধ স্বীকার করতে চায় না, তখন তাকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়। রিমান্ড বেসিক্যালি আমরা বাংলাদেশে যেটা বুঝি সেটা হচ্ছে টর্চার করে তথ্য বাইর করা, বাট বেসিক্যালি এটা এরকম না। এটা হচ্ছে যে আপনাকে ওই ইন্টারভিউয়ার, এখানে যে তথ্য কালেক্ট করবে অফিসার, তাকে আমরা যদি ইন্টারভিউয়ার বলি, তাহলে ইন্টারভিউয়ার যে তথ্য দেবে সে হচ্ছে ইন্টারভিউ। সো সেই ইন্টারভিউর কাছ থেকে কথার টেকনিকে, বিভিন্ন কথা প্রসঙ্গে কথা বলতে বলতে তার কাছ থেকে তথ্য বের করে নিয়ে আসতে পারে। 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বা অ্যাডভান্টেজ হচ্ছে, there is greater flexibility under this method. The opportunity to restructure the question is always there. সো এখানে রিস্ট্রাকচার নতুন একটা টার্ম আসছে। সো ইন্টারভিউ বেসিক্যালি 2 প্রকার, একটাকে আমরা বলি স্ট্রাকচার্ড, একটাকে বলি আমরা আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। সো স্ট্রাকচার্ড ইন্টারভিউ হচ্ছে যখন প্রত্যেকটা ইন্টারভিউকে একই কোশ্চেন করা হয়, আস্ক করা হয়, তখন তাকে আমরা বলি স্ট্রাকচার্ড ইন্টারভিউ। আর যখন এক একজন ইন্টারভিউকে এক এক ধরনের কোশ্চেন করা হয়, তখন তাকে বলি আমরা আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। সো রিসার্চের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আমরা স্ট্রাকচার্ড ইন্টারভিউ ফলো করি, এবং জব ভাইবার ক্ষেত্রে, জব ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য টাইম আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ ফেস করি। কিন্তু ধরেন এই ইন্টারভিউ মেথডে ডেটা কালেকশনের সময় কিছু কিছু সময় ইন্টারভিউয়ার চাইলে তার নিজের প্রয়োজনে সে ইন্টারভিউটাকে আনস্ট্রাকচার্ড অর রিস্ট্রাকচার্ড করে ফেলতে পারে। তার মানে সে কিছু কোশ্চেন আগেও করতে পারে, কিছু কোশ্চেন পরেও করতে পারে, অথবা কিছু ইরিলেভেন্ট কোশ্চেনও আস্ক করতে পারে। যেমন ধরেন, মাঝে মাঝে আমরা ভাইভা বোর্ডে যে কিছু কোশ্চেন পাই খুবই নর্মাল, রিলেটেড ইউর ফ্যামিলি অর ইউর পার্সোনাল লাইফ। সো মোস্ট অফ দ্য টাইম আমরা চিন্তা করি যে এই ইনফরমেশনগুলো আমরা দিয়ে মনে করি যে আমরা ভালো একটা ভাইবা দিছি। বাট ব্যাপার হচ্ছে যে যদি আপনি ভাইবা বোর্ডে মাঝে মাঝে নার্ভাস থাকেন, তখন ওই ইন্টারভিউয়াররা আপনার এই নার্ভাসনেসটাকে কাটানোর জন্য তারা বিভিন্ন ধরনের আপনার কাছে পার্সোনাল ইনফরমেশন আস্ক করে। এই পার্সোনাল ইনফরমেশন আস্ক করার মাধ্যমে আপনাকে ভাইবা বোর্ডে অ্যাডাপ্ট করার চেষ্টা করে, আপনাকে স্বাভাবিক করার চেষ্টা করে। আফটার দেন তারা তাদের অরিজিনাল কোশ্চেনে যায়। সো এই যে একটা টেকনিক, এটা হচ্ছে কি হলো যে ওই ইন্টারভিউয়ার তার ইন্টারভিউ সিস্টেমটাকে রিস্ট্রাকচার্ড করে ফেললো। সো এই টেকনিকটা আমরা মাঝে মাঝে রিসার্চাররাও ইন্টারভিউ মেথডে যখন ডেটা কালেক্ট করতে যাই, তখন এই টেকনিকটা ব্যবহার করি। কারণ সামটাইমস আপনি যখন রেসপন্ডেন্টের কাছ থেকে এমন কোনো ইনফরমেশন কালেক্ট করতেছেন, যে ইনফরমেশন প্রোভাইড করার সময়, যে ইনফরমেশন প্রদান করার সময় রেসপন্ডেন্ট কোনো না কোনোভাবে বায়াসড হয়ে যাচ্ছে, তখন তার এই বায়াসনেসটাকে অ্যাভয়েড করার জন্য আপনি তাকে কিছু পার্সোনাল কোশ্চেন, কিছু নর্মাল কোশ্চেন আস্ক করতে পারেন তাকে ইজি করার জন্য। সে যখন আবার ইজি হবে, সে যখন ইমোশন থেকে কামব্যাক করবে, তখন তাকে আবার আপনি কন্টিনিউ করতে পারেন আপনার রেগুলার কোশ্চেনে। সো 4 নম্বরটা হচ্ছে, পার্সোনাল ইনফরমেশন ক্যান বি অ্যাজ ওয়েল বি অবটেন্ড ইজিলি আন্ডার দিস মেথড। এই মেথডে আপনি অনেক পার্সোনাল, ইনার পার্সোনাল ইনফরমেশনও চাইলে রেসপন্ডেন্টের কাছ থেকে কালেক্ট করতে পারেন। স্যাম্পলস ক্যান বি কন্ট্রোলড মোর ইফেক্টিভলি।
এই ক্ষেত্রে আপনার স্যাম্পল সাইজটাকে আপনি ইফেক্টিভলি কন্ট্রোল করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে কার কাছ থেকে তথ্য কালেক্ট করা উচিত, কার কাছ থেকে তথ্য কালেক্ট করা উচিত না। সো এই মেথডেরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সো এখানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ অলসো এক্সপেন্সিভ মেথড, স্পেশালি হোয়েন লার্জ অ্যান্ড ওয়াইডলি স্প্রেড জিওগ্রাফিক্যাল স্যাম্পল ইজ ট্রেকেন। সো পার্সোনাল ইন্টারভিউ মেথডটাকেও আমরা এক্সপেন্সিভ বলতেছি, বিকজ যদি আপনার স্যাম্পল সাইজটা হিউজ হয় তাহলে আপনাকে অনেকগুলো লোকের সাথে কমিউনিকেট করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি আপনার জিওগ্রাফিক্যালি লার্জ হয়, ধরেন যদি আপনার দেশের বাইরেও যদি কোনো স্যাম্পল থাকে সেখানেও আপনাকে মুভ করা লাগতে পারে। বাংলাদেশের ভিতর যদি আনাচে কানাচে বিভিন্ন জায়গায় স্যাম্পলগুলো স্ক্যাটার অবস্থায় থাকে সেখানেও আপনাকে কমিউনিকেট করতে হবে। সো এটা অলসো এক্সপেন্সিভ। There remain the possibility of the bias of interviewer as well as that of the respondent. So এই মেথডে আমরা যেটা বলতেছি যে এই মেথডে আমাদের রেসপন্ডেন্ট এবং ইন্টারভিউয়ার দুজনেরই বায়াসড হওয়ার একটা চান্স থাকে। কীভাবে বায়াসড হবে? যে ইন্টারভিউয়ার মানে ইন্টারভিউ বা রেসপন্ডেন্ট ইনফরমেশন একটা প্রদান করছে, বাট ইন্টারভিউয়ার আরেকটা নোট করছে, তাহলেও কিন্তু এখানে একটা চান্স থাকে ইনফরমেশন ম্যানিপুলেট করার। আবার ইন্টারভিউকে যখন বা রেসপন্ডেন্টকে যখন কোনো কিছু আস্ক করা হচ্ছে তখন সে অনেক সময় পারফেক্ট ইনফরমেশনটা প্রদান করতে নাও পারফেক্ট ইনফরমেশনটা প্রদান নাও করতে পারে। যেমন ধরেন মাঝে মাঝে বলে থাকি যে যখন আপনি কোনো ফিমেল রেসপন্ডেন্টকে আস্ক করবেন অ্যাবাউট হার এইজ, তখন সে মোস্ট অফ দ্য টাইম তার ইনফরমেশনটাকে ম্যানিপুলেট করে ফেলবে। আবার সিমিলারলি যখন কোনো মেল রেসপন্ডেন্টকে আস্ক করবেন অ্যাবাউট হিজ স্যালারি, তখন সেও কিন্তু ইনফরমেশনটাকে ম্যানিপুলেট করে ফেলবে। আবার আপনি যখন একটা ইনফরমেশন অ্যাজ এ রেসপন্ডেন্ট প্রোভাইড করতেছেন, বাট সেই ইনফরমেশনটা রিসার্চারের রিসার্চ ইস্যুর সাথে যাচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, তখন রিসার্চারও কী করতে পারে, ইনফরমেশনটা তার মতো করে ম্যানিপুলেট করতে পারে। সো এই জায়গাটা যেটা বলা হচ্ছে যে ইন্টারভিউয়ার অ্যাজ ওয়েল অ্যাজ রেসপন্ডেন্ট বোথ হ্যাভ চান্স টু বি বায়াসড। 3 নম্বরটা হচ্ছে সার্টেন টাইমস অফ রেসপন্ডেন্ট সাচ অ্যাজ ইম্পর্টেন্ট অফিসিয়াল অর এক্সিকিউটিভস অর পিপল ইন হাই ইনকাম গ্রুপ মে নট ইজিলি অ্যাপ্রোচ আন্ডার দিস মেথড। সো যদি কোনো কারণে স্যাম্পল হিসাবে আপনার হাই ইনকাম গ্রুপ, যদি আপনার উচ্চ ক্ষমতাসীন লোকজন আপনার স্যাম্পল হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মেথডে ওই গ্রুপ অফ পিপলকে রিচ নাও করতে পারেন। সেক্ষেত্রে আপনার রিসার্চ রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, স্যাম্পল এরর আসার চান্স থাকবে। এরপর হচ্ছে দ্য মেথড ইজ রিলেটিভলি মোর টাইম কনজিউমিং স্পেশালি হোয়েন স্যাম্পল আর লার্জ অ্যান্ড রিকল আপন দ্য রেসপন্ডেন্ট নেসেসারি। সো আমরা এখানে যেটা বলতে যাচ্ছি যে সেটা হচ্ছে যে এটাও টাইম কনজিউমিং যখন আপনার লার্জ স্যাম্পল থাকবে এবং স্যাম্পলগুলো স্ক্যাটার অবস্থায় থাকবে। সো এরপরের যে পদ্ধতি সেটা হচ্ছে টেলিফোন ইন্টারভিউ। আমরা অলরেডি ডিসকাসড করছি যে টেলিফোন ইন্টারভিউ হচ্ছে যে এটাও হচ্ছে ওরাল ভার্বাল কনভারসেশন, বাট এই ক্ষেত্রে আমরা রেসপন্ডেন্টের সাথে ফিজিক্যালি বা তার সাথে আপনার ফেস টু ফেস কনভারসেশনে যাব না। এই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিস্টেন্স কমিউনিকেশন করব, তার মানে আমরা ওরাল ভার্বালি ইনফরমেশন কালেক্ট করব, বাট এটা হচ্ছে থ্রু ইউজিং আদার্স মিডিয়া। দ্যাট মিনস সেটা হতে পারে টেলিফোন, সেটা হতে পারে মোবাইল, সেটা হতে পারে ডিফারেন্ট টাইপস অফ অ্যাপস। সো এই ক্ষেত্রে আমাদেরও কিছু সুবিধা আছে, আমাদের কিছু অসুবিধা আছে। সো আমরা দেখি টেলিফোন ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমাদের সুবিধাগুলো হচ্ছে কি, যে ইট ইজ ফাস্টার অ্যান্ড চিপার দেন আদার্স মেথড। সো
সো এটা অন্যান্য মেথডগুলো থেকে একটু ফাস্টার, নট ফাস্টেস্ট। এটা হচ্ছে চিপার, নট চিপেস্ট। তার মানে এর থেকেও ফাস্টার এবং চিপেস্ট মেথড আছে, বাট আমরা যেগুলো ডিসকাস করছি অলরেডি তাদের থেকে হচ্ছে এটা ফাস্টার এবং চিপার। রিকল ইজ ইজি। ওকে, যদি কোনো একটা কারণে আপনি যখন একটা রেসপন্ডেন্টকে কমিউনিকেট করতেছেন, সে আপনাকে ওই পার্টিকুলার টাইম পিরিয়ডে কমিউনিকেট করতে না পারলে আপনি তাকে আবার সেকেন্ড টাইম রিকল করতে পারবেন। এটা খুব ইজি এই পদ্ধতিতে। তারপরে হচ্ছে দেয়ার ইজ হাই রেট অফ রেসপন্স দেন হোয়াট উই হ্যাভ ইন মেইলিং মেথড। সো আমাদের আরেকটা মেথড আছে মেইলিং মেথড, সেই মেথড থেকে এই মেথডে আপনার রেসপন্স রেট হাই। এখন হোয়াট ইজ রেসপন্স রেট? রেসপন্স রেট মানে হচ্ছে যে আপনার যে টার্গেট স্যাম্পল, সেই টার্গেট স্যাম্পলের ভিতর থেকে কত পার্সেন্ট আপনাকে প্রপারলি রেসপন্স করছে, তথ্য প্রদান করছে, সেটাকে আমরা বলি রেসপন্স রেট। সো মোস্ট অফ দ্য টাইম কি হয় যে আপনার যা টার্গেট স্যাম্পল থাকে সবগুলো স্যাম্পল পারফেক্টলি সবসময় ইনফরমেশন প্রোভাইড করে না সব মেথডে। বাট টেলিফোন ইন্টারভিউ মেথড, এই মেথড হচ্ছে মেইলিং মেথড থেকে রেসপন্স করার প্রবাবিলিটি হাই। ইন্টারভিউয়ার ক্যান এক্সপ্লেইন রিকোয়ারমেন্ট মোর ইজিলি। এই মেথডে ইন্টারভিউয়ার তার তথ্য কালেক্ট করার যে রিকোয়ারমেন্টটা সেটা সে খুব ইজিলি রেসপন্ডেন্টকে এক্সপ্লেইন করতে পারে। রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড ওয়েট ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল ইজ পসিবল। সো এই জায়গা প্রথমটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, দ্যাট মিন্স অ্যাজ এ রিসার্চার আপনাকে যে তথ্য কালেক্ট করতে হবে নট নেসেসারি, আপনি আপনার কোশ্চেনগুলা একটা লিস্ট করে অন্য কোনো রেসপন্স মানে অন্য কোনো রিপ্রেজেন্টেটিভ দিয়ে বিভিন্ন মানুষকে ফোন করে সেই ইনফরমেশনগুলো মানে সেই কনভারসেশনগুলো রেকর্ড করার মাধ্যমেও তথ্য কালেক্ট করতে পারেন। এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে যে আপনার অর্ডার ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল। আপনার স্যাম্পল হোল ইউনিভার্সের যে কোনো জায়গায় থাকুক না কেন আপনি এই পদ্ধতিতে তাকে কমিউনিকেট করতে পারবেন। ডিসঅ্যাডভান্টেজ, টেলিফোন ইন্টারভিউরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ফার্স্ট হচ্ছে লিমিটেড টাইম ইজ গিভেন টু রেসপন্ডেন্ট টু কনসিডার অ্যান্সার। সো এই ক্ষেত্রে রেসপন্ডেন্ট যখন আপনি ওভার দ্য ফোন অর অ্যাপস অর যে কোনো মিডিয়াতে তার সাথে কমিউনিকেট করেন, সো এই ক্ষেত্রে আপনাদের কনভারসেশনটা সর্বোচ্চ 5 মিনিটের মতো হয়। সো এই 5 মিনিটের ভিতরে প্রশ্ন করে তার কাছ থেকে যখন উত্তর নেবেন তখন রেসপন্ডেন্ট তার উত্তর দেওয়ার জন্য খুব কম সময় পাচ্ছে। সো যখন সে তড়িৎ গতিতে সে ইনফরমেশনগুলো প্রোভাইড করবে তখন অনেক সময় সে ইনফরমেশনগুলো মিসিংও করে ফেলতে পারে অথবা ম্যানিপুলেটও করে ফেলতে পারে। সার্ভে আর রেস্ট্রিক্টেড টু রেসপন্ডেন্ট হু হ্যাভ নো টেলিফোন অর ইন্টারনেট ফ্যাসিলিটিস। এখানে নো শব্দটা মিসিং হয়ে গেছে। সো এই পদ্ধতিতে আপনার সার্ভে করা পসিবল হবে না যে সমস্ত এলাকায় এখনও টেলিফোন অর ইন্টারনেট ফ্যাসিলিটিস পৌঁছায় নাই। It is not suitable for intensive survey where comprehensive answer are required to various questions. So intensive survey means যে জায়গা আপনার কোশ্চেনগুলোর অ্যান্সার অনেক ডিটেলস হয়, অনেক বর্ণনামূলক হয়, ক্যারেক্টারিস্টিক্স অনেক থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আপনার টেলিফোন ইন্টারভিউ মেথডে তথ্য কালেক্ট করা পসিবল হয় না, কারণ আমাদের এই কম্প্রিহেন্সিভ অ্যান্সার টেলিফোনের মাধ্যমে রেসপন্ডেন্টের কাছ থেকে কালেক্ট করা so much difficult. Possibility of the bias of interviewer is relatively more. এই ক্ষেত্রে ইন্টারভিউয়ারও চাইলে সে তার ইনফরমেশন ম্যানিপুলেট করতে পারে, তার মানে তার একটা চান্স আছে বায়াসড হওয়ার। তারপরে হচ্ছে আপনার লাস্ট যেটা ডিসঅ্যাডভান্টেজ, কোশ্চেন্স হ্যাভ টু বি শর্ট অ্যান্ড টু বি পয়েন্ট প্রবস আর ডিফিকাল্ট টু হ্যান্ডেল। সো এই টেলিফোন ইন্টারভিউর ক্ষেত্রে কোশ্চেনগুলো হয় খুব শর্ট। সো সেই ক্ষেত্রে যখন আপনি শর্ট কোশ্চেন আপনি রেসপন্ডেন্টের কাছে আস্ক করবেন তখন রেসপন্ডেন্টের কোশ্চেনটা বুঝে ওঠা এবং সেখান থেকে অ্যান্সার করাটা একটু টাফ হয়ে যায়। সো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। এরপরে লাস্টে আমাদের যেটা সেটা হচ্ছে কোশ্চেনিয়ার মেথড। সো কোশ্চেনের মেথডটা হচ্ছে কি, কোশ্চেনের মেথডটা হচ্ছে যখন আপনি অনেকগুলো কোশ্চেন, এ সেট অফ কোশ্চেন
একটা পার্টিকুলার পেপারে বা কাগজে যখন প্রিন্ট করবেন বা সেট করবেন, তখন সেটাকে আমরা বেসিক্যালি কোশ্চেনিয়ার বলি। দ্যাট মিনস হচ্ছে আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে, যে ইনফরমেশনগুলো আপনার নিড টু আস্ক টু দ্য রেসপন্ডেন্ট, সেই ইনফরমেশনগুলো যদি একটা পার্টিকুলার কাগজে প্রিন্ট করেন, তখন সেটাকেই আমরা বেসিক্যালি বলি কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার মেথডটা আমরা এখানে বলবো প্রাইমারি ডেটা কালেকশনের জন্য সবচেয়ে স্মার্ট একটা মেথড। বিকজ যে এই মেথডে আপনি যখন ডেটা কালেক্ট করতেছেন, তখন রেসপন্ডেন্ট একটা মানে রেসপন্ডেন্টের একটা রিটেন ডকুমেন্ট সাবমিট করা লাগতেছে। সো রেসপন্ডেন্ট যখন রিটেন ডকুমেন্ট দিচ্ছে, তখন রেসপন্ডেন্টও সচেতন থাকে যেন সে কোনো রং ইনফরমেশন প্রোভাইড না করে। আবার যখন এই ইনফরমেশনগুলো রিসার্চার কালেক্ট করতেছে, তখন রিসার্চারের পক্ষ থেকেও এই ইনফরমেশনগুলো ম্যানুপুলেট করার চান্স খুব কম থাকে। বিকজ যখন এটা রিটেন, তখন এই ডকুমেন্টসগুলো প্রিজার্ভ করা যায় এবং এইটা যে কোনো সময় চাইলে ডিসক্লোজ করা লাগতে পারে। দ্যাটস হয় এই মেথডে ইনফরমেশন ম্যানিপুলেট করার চান্স কম থাকে। সো কোশ্চেনিয়ার মেথডের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। সো অ্যাডভান্টেজ হচ্ছে there is low cost even when the universe is large and widely spread geographically. এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট কস্ট মেথড, কারণ আপনি একটা কোশ্চেনিয়ার ডেভেলপ করার পরে আপনি থ্রু ইমেইল অর আদার্স মিডিয়া আপনি পুরো ওয়ার্ল্ড ওয়াইড, পুরো ইউনিভার্সে উইদিন এ মিনিট, উইদিন এ সেকেন্ড আপনি তাকে স্প্রেড আউট করতে পারেন। ইট ইজ ফ্রি ফ্রম বায়াসড of the interviewer answer is respondent owned. সো এই জায়গাগুলোতে যেটা অলরেডি ডিসকাস করলাম, যে ইন্টারভিউয়ার এবং রেসপন্ডেন্ট দুজনেরই বায়াসড হওয়ার চান্স কম থাকে, কারণ রেসপন্ডেন্ট এখানে নিজের ভাষায় অ্যান্সারগুলো নিজের মতো করে রিটেন দিয়ে থাকে। রেসপন্ডেন্টস হ্যাভ অ্যাডিকুয়েট টাইম টু গিভ ওয়েল থট অ্যান্সার। এখানে রেসপন্ডেন্ট অ্যান্সার করার জন্য একটা এনাফ টাইম থাকে তার হাতে। সো সে নিজের ওয়েল থট আউট অ্যান্সার, প্রত্যেকটা কোশ্চেন সে ভেবে চিনতে অ্যান্সার করতে পারে। রেসপন্ডেন্ট হু আর নট ইজিলি অ্যাপ্রোচেবল ক্যান অলসো বি রিচড কনভিনিয়েন্টলি। সো আমরা যেটা বললাম, পার্সোনাল ইন্টারভিউয়ের ক্ষেত্রে যদি হাই ইনকাম গ্রুপ অথবা যদি কোনো কোনো পাওয়ারফুল ইনকাম গ্রুপ যদি আপনার স্যাম্পল হয়ে থাকে, সেক্ষেত্রে পার্সোনাল ইন্টারভিউতে তাদের রিস্ক না করা গেলেও আপনি কোশ্চেনিয়ার মেথডে তাদের কাছে কোশ্চেন ইমেল করতে পারেন, এভাবেও তাদের কাছ থেকে তথ্য কালেক্ট করতে পারেন। লার্জ স্যাম্পল ক্যান বি মেড ইউজ অফ অ্যান্ড দোজ দ্য রেজাল্ট ক্যান বি মেড মোর ডিপেন্ডেবল অ্যান্ড রিলায়েবল। সো যেহেতু এখানে আপনি একটা বড় স্যাম্পল সাইজ চুজ করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনার রেজাল্টটাও রিলায়েবল হওয়ার একটা চান্স থাকবে। সো দিস আর দ্য অ্যাডভান্টেজ অফ কোশ্চেনিয়ার মেথড। সো কোশ্চেনিয়ার মেথডেও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এটা ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লো রেট অফ রিটার্ন। মোস্ট মানে ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ, যে আপনি একটা সিঙ্গেল টাইমের ভিতরে হিউজ নাম্বার অফ রেসপন্ডেন্টকে আপনি কোশ্চেনিয়ারগুলো সেন্ড করতে পারেন, বাট মোস্ট অফ দ্য টাইম মোস্ট অফ দ্য রেসপন্ডেন্ট তারা এই কোশ্চেনিয়ারটা ফিল আপও করবে না, আপনার কাছে সেন্ড ব্যাকও করবে না। সো এই মেথডে আপনার রেসপন্স রেট খুবই লো। It can be used only when respondent are educated and cooperating. সো এই ক্ষেত্রে রেসপন্ডেন্টের রেসপন্স করার জন্য একটা ন্যূনতম এডুকেশন থাকা উচিত। বাট যদি আপনার রেসপন্ডেন্ট এডুকেটেড না হয়, যদি তার মাইন্ড সেট আপটা কোঅপারেটিং না হয়, তাহলে সেক্ষেত্রেও আপনি এই ক্ষেত্রে তথ্য পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। There is inbuilt inflexibility because of the difficulty of amending the approach once questionnaire have been dispersed. সো এই জায়গায় আরেকটা অসুবিধা হচ্ছে যে যদি আপনার কোশ্চেনিয়ারটা একবার ডিসপাসড হয়ে যায়, আফটার দেন যদি কোনো সংশোধনের প্রয়োজন হয়, সেই সুযোগটা আর থাকে না। ইট ইজ ডিফিকাল্ট টু নো হোয়েদার উইলিং রেসপন্ডেন্ট আর ট্রুলি রিপ্রেজেন্টেটিভ। সো এই ক্ষেত্রে আবার এরকমও হয় যে ধরেন আপনি যার কাছে কোশ্চেনিয়ারটা পাঠাইছেন,
যাকে কোশ্চেনারটা ফিল আপ করার কথা, কোশ্চেনারটা সে ফিল আপ না করে তার কোনো সাবঅর্ডিনেট দ্বারা ফিল আপ করে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু আপনার অরিজিনাল রেজাল্টটা কিন্তু রিফ্লেক্ট করবে না। সো আমরা এতক্ষণ ধরে প্রাইমারি ডেটা কালেকশনের ডিফারেন্ট মেথড এবং তাদের সুবিধা অসুবিধা ডিসকাস করলাম। সো এখন আমরা ফোকাস করব সেকেন্ডারি ডেটা। সো সেকেন্ডারি ডেটা, দিস ইজ বেসিক্যালি অলরেডি কালেক্টেড। সো সেকেন্ডারি ডেটাগুলো অলরেডি কালেক্টেড থাকে। সো আমরা সেকেন্ডারি ডেটাগুলো কালেকশন করব না। সো এখানে আমরা ডিসকাস করব যে আমরা কালেক্টেড কোন কোন সোর্স থেকে আমরা সেকেন্ডারি ডেটাগুলো পেতে পারি। সো এর মধ্যে প্রথম যে সোর্সটা, সেই সোর্সটা হচ্ছে ভেরিয়াস পাবলিকেশন অফ সেন্ট্রাল, স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট। প্রত্যেকটা গভর্নমেন্টের আপনার একটা অ্যানুয়াল রিপোর্ট থাকে, আমরা যেটাকে অনেক সময় বাজেটও বলে থাকি। সো এইখান থেকে আপনি হিউজ তথ্য পেতে পারেন আপনার রিসার্চের জন্য। ভেরিয়াস পাবলিকেশন অফ ফরেন গভর্নমেন্ট or of international bodies and their subsidiary organization। ফরেন গভর্নমেন্টস তার মানে বিদেশি সরকারগুলোর বিভিন্ন দেশেও এরকম বাজেটের জন্য বা অ্যানুয়াল রিপোর্ট আছে সরকারের, সেই রিপোর্টগুলো থেকেও আপনি তথ্য পেতে পারেন। ইন্টারন্যাশনাল বডিজ মিনস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লাইক ইউনেস্কো, ইউএনডিপি, জাইকা এবং এদের সাবসিডারি অর্গানাইজেশন আছে, তাদেরও অ্যানুয়াল রিপোর্ট পাবলিশড হয়, সেই রিপোর্ট থেকেও আপনি সেকেন্ডারি ডেটা কালেক্ট করতে পারেন। টেকনিক্যাল অ্যান্ড ট্রেড জার্নাল। টেকনিক্যাল অ্যান্ড ট্রেড জার্নাল, জার্নাল মানে হচ্ছে যেখানে রিসার্চাররা তাদের রিসার্চ পেপারগুলো পাবলিশ করে। সো এই টেকনিক্যাল এবং ট্রেড জার্নালে রিসার্চারদের রিসার্চ পেপার পাবেন। সেই সমস্ত রিসার্চ পেপারে রিসার্চাররা বিভিন্ন ধরনের তথ্য ব্যবহার করছে, কালেক্ট করে সেই তথ্যগুলো কিন্তু আপনার জন্য সেকেন্ডারি তথ্য হিসাবে পাওয়া যাবে। তারপর হচ্ছে বুক, ম্যাগাজিন অ্যান্ড নিউজ পেপার। বই, ম্যাগাজিন এবং নিউজ পেপারেও অনেক তথ্য থাকে, সেগুলো আপনি সেকেন্ডারি তথ্য হিসাবে কালেক্ট করতে পারেন। তারপর হচ্ছে রিপোর্ট অ্যান্ড পাবলিকেশন অফ ভেরিয়াস অ্যাসোসিয়েশন কানেক্টেড উইথ বিজনেস, ইন্ডাস্ট্রি, ব্যাংক, স্টক এক্সচেঞ্জ এটসেট্রা। দ্যাট মিনস ডিফারেন্ট টাইপস অফ কর্পোরেট বডিজ বাংলাদেশে, যেমন ব্যাংক, বিমা, তারপরে ব্রোকার হাউস, এদের প্রত্যেকেরই একটা অ্যানুয়াল রিপোর্ট থাকে। এই অ্যানুয়াল রিপোর্ট থেকেও আপনি কিন্তু সেকেন্ডারি ডেটা কালেক্ট করতে পারেন। তারপরে হচ্ছে রিপোর্ট প্রিপেয়ার্ড বাই রিসার্চ স্কলার, ইউনিভার্সিটি, ইকোনমিস্ট এটসেট্রা ইন ডিফারেন্ট ফিল্ড। আপনার বিভিন্ন ধরনের রিসার্চার, তারা বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করে, এই রিপোর্টেও কিন্তু আপনি অনেক তথ্য ব্যবহার করা হয়, সেই তথ্যগুলো পরবর্তীতে সেকেন্ডারি তথ্য হিসাবে ব্যবহার করা যায়। পাবলিক রেকর্ড অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, হিস্টোরিক্যাল ডকুমেন্ট অ্যান্ড আদার সোর্স অফ পাবলিশড ইনফরমেশন। প্রত্যেকটা দেশেরই একটা পরিসংখ্যান ব্যুরো আছে, যেমন বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোকে আমরা বলি বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। আগারগাঁয়ে হচ্ছে আমাদের এটার অফিস। সো আপনি এখানে লাইব্রেরিতে গেলে আপনি হিউজ কালেকশন পাবেন বইয়ের, এবং প্রত্যেকটা বইয়ে যতটুক না কন্টেন্ট, তার থেকে বেশি খালি টেবিল আর তথ্য। সো আপনি এখান থেকেও তথ্য কালেক্ট করতে পারেন। তারপরে প্রত্যেকটা দেশে আর্কাইভ থাকে, আর্কাইভ মিনস হচ্ছে হিস্টোরিক্যাল ডকুমেন্ট। সো এই হিস্টোরিক্যাল ডকুমেন্ট থেকেও আপনি সেকেন্ডারি তথ্য কালেক্ট করতে পারেন। তারপরে হচ্ছে আরও আদার্স অনেক পাবলিশড সোর্স থাকে, সেই সমস্ত সোর্স থেকেও আপনি সেকেন্ডারি তথ্য কালেক্ট করতে পারেন। সো সেকেন্ডারি তথ্য আমরা প্রথমে ডিসকাস করছি যে মোস্ট অফ দ্য টাইম সেকেন্ডারি তথ্যগুলো বা ডেটাগুলো ম্যানিপুলেটেড থাকে। সো সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তিনটা ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে রিলায়েবিলিটি, আর একটা হচ্ছে সুইটেবিলিটি, আর একটা হচ্ছে অ্যাডিকুয়েসি। সো রিলায়েবিলিটি হচ্ছে কি, যে আপনি যখন সেকেন্ডারি ডেটাগুলো নিয়ে কাজ করবেন তখন আপনাকে দেখতে হবে আস্থা, এই ডেটাটা আস্থাশীল কিনা। তাহলে একটা সেকেন্ডারি ডেটা কীভাবে রিলায়েবল হবে, এটা যদি আপনি জাস্টিফাই করতে চান, তাহলে দেয়ার আর সেভারাল টাইপস অফ কোশ্চেন ইউ ক্যান আস্ক অন দ্য ডেটা সেট। যদি সেখান থেকে আপনি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পান, দেন আপনাকে বুঝতে হবে যে এই ডেটা সেটটা রিলায়েবল। সেই কোশ্চেনগুলো কি, যেমন হু কালেক্টেড দ্য ডেটা, হোয়াট ওয়ার দ্য সোর্স অফ ডাটা, এরকম অনেকগুলো কোশ্চেন আছে আপনার এখানে গিভেন। সো কোশ্চেনগুলো থেকে যদি আপনি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পান, দেন আপনি কনসিডার করতে পারেন ডেটা সেটটা রিলায়েবল। এরপর হচ্ছে সুইটেবিলিটি অফ ডেটা। সুইটেবিলিটি অফ ডেটা হচ্ছে, এটা হচ্ছে একটা পারসেপশন বেসড। যেমন কিছু কিছু ডেটা আছে কিছু কিছু সিচুয়েশনের জন্য বেস্ট, বাট ওই পার্টিকুলার সিচুয়েশনের বাইরে যে ওই ডেটাটা আবার বেস্ট নাও হতে পারে। কিছু কিছু ডাটা কিছু কিছু পার্টিকুলার কাজের জন্য কালেক্ট করা হয়।
সো ওই কাজের প্রয়োজন অনুযায়ী ওই ডেটাটাকে গুরুত্ব দেওয়া হয়। আবার ওই ডেটাটা ওই কাজের গুরুত্বের উপর নির্ভর করে ওইভাবে কালেক্ট করা হয়েছে। বাট ওই সেম ধরনের ডেটা যখন আপনি কালেক্ট করতে যাবেন, আপনার গুরুত্বের উপর ডিপেন্ডস করে ওই ডেটা কালেকশনের প্যাটার্নটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আপনার একটা ডাটা একটা পার্টিকুলার সিচুয়েশনে সুইটেবল হতে পারে, আবার আরেকটা পার্টিকুলার সিচুয়েশনে ওই একই ডেটা সুইটেবল নাও হতে পারে। বেসিক্যালি ডিপেন্ডস অন সিচুয়েশন ডিমান্ড, কোন সিচুয়েশনে কোন ডিমান্ডে কোন ডেটাটা কালেক্ট করা হয়েছে। সো এটা হচ্ছে সুইটেবিলিটি। সো ডেটা সেকেন্ডারি ডেটা যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি যে সিচুয়েশনে যে প্রেক্ষাপটে ডেটাটা ব্যবহার করতে চাচ্ছেন সেই প্রেক্ষাপটের সাথে ওই সেকেন্ডারি ডেটাটা ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ করে তাহলে বলবো সুইটেবল, যদি ম্যাচ না করে তাহলে সেই ডেটা সুইটেবল না। এরপরটা হচ্ছে অ্যাডিকুয়েসি। ডেটা অ্যাডিকুয়েসি মিনস যে আমাদের ধরেন একটা গ্রুপ অফ ইনফরমেশন দরকার, মানে গ্রুপ অফ ডেটা দরকার। একটা পার্টিকুলার লোকের এইজ, তার স্যালারি, তার অর্গানাইজেশন নেম এবং তার এক্সপেন্স দরকার। এখন একটা পার্টিকুলার জায়গাতে আপনি তার 3টা ইনফরমেশন পেলেন, আর আপনার দরকার 4টা ইনফরমেশন। আপনি আরেকটা ইনফরমেশন অন্য জায়গা থেকে যদি আপনি কালেক্ট করে নিয়ে ম্যাচ করেন ধরেন ডাটা, তাহলে কিন্তু আর অ্যাডিকুয়েসি হারাবে। সো আপনার যে কয়টা ইনফরমেশন লাগবে সবগুলো ইনফরমেশন একটা সোর্স থেকে একসাথে কালেক্ট করতে হবে, তাহলে সেটাকে বলবো আমরা ডাটাটা অ্যাকুরেসি মেনটেন করতে পারছে। সো এই পর্যন্তই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা। আশা করি আপনার এই চ্যাপ্টার থেকে আপনার কিছু নলেজ গ্যাদার হবে। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।